আমি মনে করি বিএনপি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব আর নয়। বিএনপি কিন্তু এই নীতিতে এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই নীতিতেই বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং খালেদা জিয়াও তার ধারাবাহিকভাবে এবং আমরা এখন দেখি যে তারেক রহমান একই ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনা করছেন। তবে আমি একটু অন্যভাবে দেখতে চাই। আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তার যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে, আমার মনে হয় এই সফরের মাধ্যমে সেটা আবার প্রমাণিত হচ্ছে। কারণ আপনি দেখেন যে এর আগে ভারত থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, চায়না থেকে জানানো হয়েছে, মালয়েশিয়া থেকে, অন্য আরো বেশ কয়েকটি দেশ থেকে। সবাই যেটা সৌরভ ভাই বলেছে যে প্রচলিত আছে যে সাধারণত ভারতের সফরটাই হয়, কিন্তু দেখবেন এবার কিন্তু বিএনপি বাংলাদেশ সরকার, আমি মনে করি এটা তো আমাদের সবারই সরকার, যে আমরা কিন্তু একটা নতুন স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করেছি, যে আমরা একটা এই যাদের মধ্যে একটা সেনা যুদ্ধ আছে কারো দেশে না গিয়ে আমরা একটা তৃতীয় দেশে গিয়েছি। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। এক আর পাশাপাশি আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বিএনপি সরকার একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো এবং একটা টার্গেট নিয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের মানুষের কাছে বেশ কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টের যদি বাস্তবায়ন করতে হলে তাহলে দুটি বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আরেকটা হলো দেশের ইন্টারনালি আমাদের কর্মসংস্থান বা বহির্বিশ্বে আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। এই দুটি কিন্তু আমি মনে করি, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমরা প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান করব। 1 কোটি কর্মসংস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রতি বছর কিন্তু আমাদের জব মার্কেটে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন লোক যোগদান করে। তো সুতরাং এদের কর্মসংস্থান করা সত্যি বাংলাদেশের এই আর্থসামাজিক অবস্থা কিন্তু খুব কঠিন। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তো যার জন্য আমাদেরকে নতুন নতুন ক্ষেত্র করতে হবে, এর মধ্যে তাদের উপর একটা পরিবার ডিপেন্ড করে। এর জন্য আমরা মনে করি আমাদের যারা এই যে জনশক্তি, আপনি দেখবেন আমরা যারা বিদেশ থেকে যে রেমিটেন্স আমরা পাই, এর মধ্যে গার্মেন্টসের পর কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হলো আমাদের জনশক্তি। এবং আমাদের অনেক মানে শিক্ষিত না, পূর্ণ শিক্ষিত না, আবার একেবারে মূর্খ না, এই ধরনের জনশক্তি আছে যাদেরকে কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারি না। এরাই কিন্তু বেশি বাইরে যায়। তো মালয়েশিয়া আমাদের একটি চমৎকার শ্রম বাজার আছে এবং সেখানে আপনি জানেন, সৌরভ ভাই বলেছে, আমরা সবাই জানি গত 8-10 বছর পর্যন্ত সেখানে আমরা কোনো লোক পাঠাতে পারছি না। যদি মাননীয় এই সফরের মাধ্যমে যদি এই বন্ধত্বটা কেটে যায় তাহলে আমাদের একটা বিরাট দক্ষ কর্মী পাঠানোর ব্যাপারে আমাদের দেশের একটা সবসময় আমরা দেখি যে দক্ষ কর্মী পাঠানো হচ্ছে না বা পাঠাতে পারছি না। এই জন্যই আমাদের কাছ থেকে আসলে এই যে জনশক্তি, তারা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স আনতে পারছে না, এমন কথা অনেক সময় শোনা যায়। এবং তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এখানে আমি একটু বলি, আমি শেষ করলে আপনি একদিকে যদি আমরা মালয়েশিয়া এটা শুরু করতে পারি তাহলে আমাদের বদ্ধ দুয়ারটা খুলে যাবে। আরেকটা সমস্যা আছে, আপনি নিশ্চয় দেখবেন মালয়েশিয়াতে আমরা 7-8 লোক আমাদের কিন্তু অবৈধ, তারা কোপালি বেড়াচ্ছে অথবা তারা সঠিক মজুরি পাচ্ছে না, তারা আত্মগোপনে থাকে। এদেরকে যদি আমরা রেগুলাইজ করতে পারি তাহলে কিন্তু একটা বিরাট সংকট থেকে এখানে আমরা বেরিয়ে যেতে পারবো। তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে আমার, যেটা আমি অতীতে অভিজ্ঞতা দেখেছি। আপনি দেখেন যে একটা সিন্ডিকেশনের একটা ব্যাপার আছে। মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের তৈরি করেছিল গত আওয়ামী লীগের আমলে, যে নির্দিষ্ট 8-10টা কোম্পানির বাইরে কেউ যেতে পারতেন। এবং আপনি জানেন যে মালয়েশিয়া এখানে যারা আমরা আছি যে সবাই তো বাইরে যায়, মালয়েশিয়া কিন্তু বিমান ভাড়া, রিটার্ন ভাড়া সহ সর্বোচ্চ 50-60 হাজার টাকা। অথচ আমরা দেখি যে একটা লোক ওখানে যেতে 4, 5, 6, 7, 8 লাখ টাকা লাগে। এই যে এক অতিরিক্ত ব্যয়, এইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু যারা যেতে চায় তাদেরকেও একটা বিরাট সুযোগ তৈরি হবে।